রাত ৩টের সময় একটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম প্রায় ফাঁকাই থাকে। এক কোণে দাঁড়িয়ে আছে ৮ বছরের একটা ছেলে, হাতে একটা ছোট ব্যাগ, চোখে ঘুম নেই, শুধু ভয়। প্রশ্ন একটাই, এই বাচ্চাটা এখানে একা কেন? কার অপেক্ষায় সে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, সে কি আজ রাতে বাড়ি ফিরবে? প্রতি বছর এই রাজ্যে শত শত শিশু হারিয়ে যায়, কেউ খোঁজ পায়, কেউ পায় না। আজকের এই ডকুমেন্টারি তাদেরই গল্প, যাদের নাম ধীরে ধীরে পুলিশ ফাইলের পাতায় আনট্রেসড হয়ে যায়। কলকাতার মতো একটি ব্যস্ত শহরে যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, রোজ হাজারো ট্রেন আসা যাওয়া করে, এই ভিড়ের মধ্যেই হারিয়ে যায় সবচেয়ে ছোট কণ্ঠগুলো। প্রশ্ন, এত মানুষের মধ্যে একটা বাচ্চা হারিয়ে গেলে কেউ দেখে না কেন? নাকি দেখে কিন্তু চুপ থাকে? পুলিশ রেকর্ড বলছে বেশিরভাগ শিশু নিখোঁজের কেস প্রথম ২৪ ঘন্টাতেই ঠিকভাবে রিপোর্টই হয় না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ কেউ ভাবে নিজেই ফিরে আসবে, কেউ ভাবে পুলিশ কি করবে, কেউ আবার ভয় পায়। কিন্তু প্রশ্ন হলো, একটা শিশু নিজে নিজে কোথায় যাবে? গ্রামের দরিদ্র পরিবার, একটি ছোট্ট বাচ্চা, মা বাবা দুজনেই দিনমজুর। একদিন সকালে বাচ্চাটা স্কুল যাওয়ার নাম করে বেরোয়, কিন্তু স্কুল পৌঁছায় না। বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, বাচ্চাটি আর বাড়ি ফেরে না। মা ছুটে যায় থানায়, ডিউটি অফিসার বলে ২৪ ঘন্টা অপেক্ষা করুন। প্রশ্ন, যখন একটা শিশু নিখোঁজ, তখন সময়টা কি সবচেয়ে বড় শত্রু নয়? এই ২৪ ঘন্টায় একটা চক্র কাজ শুরু করে। মালদা, মুর্শিদাবাদ, নর্থ ২৪ পরগনা, এই জেলাগুলো শুধু মানচিত্রে সীমান্তে নয়, এগুলো হিউম্যান ট্রাফিংয়ের ক্যারিডর। প্রশ্ন, কেন এখান থেকেই বেশি শিশু নিখোঁজ হয়? কারণ দারিদ্র্য, সীমান্তের কাছাকাছি অবস্থান, দুর্বল নজরদারি, আর সবচেয়ে ভয়ঙ্কর, পরিচিত মানুষের বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, এই গল্পে অপরিচিত কেউ নয়, অধিকাংশ সময় পরিচিত মানুষই প্রথম ধাপ। একজন আসে, সে চেনে পরিবারকে, সে বলে শহরে কাজ আছে, ভালো স্কুলে পড়াবো, ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রশ্ন, দারিদ্র বাবা মা কি এই স্বপ্ন না দেখে পারে? একটা সই, একটা মৌখিক সম্পত্তি, আর তারপর শিশুটি আর শিশু থাকে না, সে হয়ে যায় পণ্য। এই চক্র একা কাজ করে না, এটা একটা নেটওয়ার্ক। ধাপে ধাপে লোকাল সাপোর্টার বাচ্চা খুঁজে বের করে, ট্রান্সপোর্ট হ্যান্ডেলার ট্রেন বা বাসে তোলে, সেফ হাউসকিপার অস্থায়ী লুকোনোর জায়গা খুঁজে, বর্ডার কন্ট্যাক্ট সীমান্ত পার করায়, বায়ার শেষ গন্তব্য ঠিক করে। এত মানুষ জড়িত, তবু কেউ ধরা পড়ে না কেন? কারণ প্রতিটা লোক জানে শুধু তার আগের বা পরের মানুষটিকে, পুরো চিত্র কারোর কাছে নেই। একজন লোক বাচ্চার হাত ধরে আছে, সে বাবা না, কিন্তু কেউ জানে না। প্রশ্ন, আমরা কি কখনো জিজ্ঞেস করি এই বাচ্চাটা কাঁদছে কেন? একটা ট্রেন, একটা রাত, আর একটা নতুন জীবন, যেখানে নামই নেই, পরিচয় নেই। কেউ যায় জোর করে শ্রমে, ভিক্ষার ভিত্তিতে, অবৈধ দত্তকে, যৌন শোষণের অন্ধকারে। এই শিশুদের কান্না কেউ শোনে না, একটা গোপন সূত্রে যেটা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছে। একটা রেড যেটা হওয়ার কথা ছিল বহু আগেই। একটা বন্ধ ঘর, ভেতরে আটকে আছে কয়েকটা বাচ্চা, কেউ নিঃশ্বাস নিচ্ছে, কেউ আর পারছে না। কোনো চিৎকার নেই, কোনো শব্দ নেই, শুধু একজন ছোট্ট কণ্ঠ বলে, আমাকে বাঁচাও, বাড়ি নিয়ে যাও। এই কথাটা শোনার জন্য কি এত দেরি লাগার কথা ছিল? সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, বেশিরভাগ কেস কখনো এই পর্যায়ে পৌঁছাই না। ফাইল বন্ধ হয়ে যায়, স্ট্যাটাসে লেখা হয় আনট্রেসড। মা বাবা বেঁচে থাকেন শুধু অপেক্ষা করতে করতে। যারা ফিরে আসে তারা আর আগের মতো থাকে না, চোখে ভয়, কথায় নীরবতা। প্রশ্ন, শুধু উদ্ধার করলে কি সব শেষ হয়ে যায়? না, ট্রমা থেকে যায় আজীবন। প্রশ্ন একটার পর একটা, এফআইআর দেরিতে কেন? সীমান্তে দুর্বল নজরদারি কেন? কেন সাক্ষীরা হঠাৎ চুপ করে যায়? এই প্রশ্নগুলো উত্তর সবাই জানে, কিন্তু বলে না। এই ডকুমেন্টারি শুধু অপরাধীদের নিয়ে নয়, এটা আমাদের নিয়েও। প্রশ্নটা তাই শেষবারের মতো, আপনি যদি দেখেন একটা বাচ্চা একা, ভীত, চুপচাপ, আপনি কি এগিয়ে যাবেন, নাকি আর একটা নাম আনট্রেস হতে দেবেন? কারণ মনে রাখবেন, শিশু পাচার শুধু অপরাধীদের জন্য বাঁচে না, আমাদের নীরবতাও তাকে শক্তিশালী করে তোলে। যদি এই ভিডিওটা একটা শিশুকে বাঁচাতে পারে, তাহলে এই গল্পের মানে আছে।